পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। শুধু ব্যক্তিগত অকাপ সম্পত্তি মুসলমানদের, আমাদের থেকে বেশি ইনকাম হিন্দু ভাইদের। দেবত্ব সম্পত্তি যেটা ব্যক্তিগত হিন্দু ভাইদের সম্পদ, আদিবাসী ভাইদের ব্যক্তিগত টাকা বন দপ্তরের আজকে 1,000 লক্ষ কোটি টাকাগুলো যুগে 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 ওই কোটি কত নেতারা লুটপাট করে খাচ্ছে। কেউ 20,000 কোটি টাকার মালিক, কেউ 50,000 কোটি টাকার মালিক। আর এদিকে আমার গরিব মুসলিম, গরিব হিন্দু ভাই, গরিব হিন্দু মা, গরিব হিন্দু বোন, গরিব দলিত ভাই, গরিব দলিত আদিবাসী ভাই বোন, তারা আজকে নিজের মেয়ের বিবাহের জন্য ভিক্ষার হাত পাচ্ছে লোকের দুয়ারে দুয়ারে। বাবা পার ওষুধ কেনার জন্যে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছে। ছেলেদেরকে পড়াবার জন্যে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষার হাত পাচ্ছে। আজ এই বাংলার যুবকদেরকে জানতে চাই, তোমরা বেঁচে থাকার পরও, এত লক্ষ লক্ষ ভাই থাকার পরও আজকে তোমার এলাকার কোনো মুসলমান হোক আর গায়ের মুসলমান হোক, কোনো বোন যদি পেটের জ্বালাতে, চিকিৎসার অভাবে, স্বামীর ওষুধের জন্যে, বাচ্চার ওষুধের জন্যে যদি নিজের দেহ বিক্রি করে ইনকাম করতে হয়, আমার মনে হয় এই বাংলার যুবকগুলোর গলায় দড়ি দিয়ে মারা যাওয়া দরকার। তাই আমি শপথ নিয়েছি, তোমাদেরকে বুঝাচ্ছি, আসো আগামী দিন আমরা এই জালিমদের সরিয়ে সৎ চরিত্রবান লিডার তৈরি করে প্রত্যেকটা গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিয়ে মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়বো। রাজি আছে? এটা আমাদের প্রত্যেকটা ভাইদের দায়িত্ব আছে না? না, প্রত্যেকটা ভাইদের দায়িত্ব। এটা একটা মানুষ হিসাবে মানুষের কর্তব্য, এটা দায়িত্ব আমাদের। আর মাইকলা ভাই কিছু মনে করবেন না, আমি যখন আসছিলাম রাস্তায় একটা মাইকের আওয়াজ বুঝাই যায়নি এ কি বলছে। ব্যাপারটা আপনার নয় দোষ, হয়তো লোড নিতে পারছে না, অনেক মাইক লাগিয়েছে তো সেগুলোকে ঠিকভাবে করতে হয়। কেন আজকে একটা বড় আশা নিয়ে একটা এত সুন্দর প্রোগ্রাম আজকে জনসমুদ্র হয়ে তৈরি হয়ে মানুষ শুনতে এসেছে। মাইক ভালো থাকলে আরো দুটো কথা বলা যায়। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? শুধু শুনবেন না, ভাববেন, আর ভাবলেই কিন্তু অটোমেটিক জাগবেন। জাগতে হবে। সেই কংগ্রেসের চোরগুলো টিএমসিতে, সেই টিএমসির চোরগুলো কি বলে, কংগ্রেসের চোরগুলো বামফ্রন্টে, বামফ্রন্টের চোরগুলো টিএমসিতে, টিএমসির চোরগুলো হন বিজেপিতে। একই ব্যাপার তো, যারাই লুটেছে তারাই তো সব জায়গায় ঘুরছে। পরিবর্তন কোথা হলো? অতএব নতুন মুখ, নতুন সমাজ, নতুন লোক দরকার। ঠিক না বেঠি? একেবারে নিউ তরুণ, যারা এখনো ঝাড়া শেখেনি, শিখতে করতে 5 বছর পার হয়ে যাবে, কোটা চেঞ্জ করে নতুন আবার। কথা বুঝছেন না? বলেন না? তবে যদি আমাদের উন্নতি হয়। আর না হয় ওই পাকা খিলাড়ি কিভাবে চুরি করতে হয় জানে, চোখের দিকে তাকিয়ে টাকা সরিয়ে দেবে। সেই সব নিয়ে চললে হবে না। আজ সামান্য একটা বস্ত্র বিতরণটা বড় জিনিস নয়, সব থেকে বড় জিনিস হচ্ছে এডুকেশন দেওয়া, মানুষের হাতে শিক্ষা তুলে দেওয়া। আজকে পৃথিবীর বুকে একটা সমাজ আছে, একটা জাতি আছে যাদেরকে ইহুদি বলা হয়। 1,10,00,000 যাদের সংখ্যা, শোনেন আমার ভাইরা, শোনেন, 1,10,00,000 যাদের সংখ্যা, তারা পুরো পৃথিবীর নেটওয়ার্ক তাদের হাতে। পুরো পৃথিবীকে তারা চালাচ্ছে। কিসের জন্য? তাদের প্রত্যেকটাই হলো 100টাই শিক্ষিত। আর আমার ভারতে 100-র মধ্যে মনে হয় 85টা মূর্খ।
এই মূর্খটা বানিয়েছে কারা? বড় প্ল্যান করে করা হয়েছে। কেন? মূর্খ থাকলে বদমাইশ জুলুমকারী চোর নেতাদের উপকার আছে, ঠিক না বেঠিক? কেন? মূর্খ থাকলে চাকরি চাইবে না, অল্পতেই তুষ্ট হয়ে যাবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আগামী দিন ওয়াকফ সম্পত্তি থেকে মুসলমান, দেওবন্দ সম্পত্তি থেকে হিন্দু ভাই বোন এবং পৌর দপ্তরের সম্পত্তি থেকে আদিবাসী পরিবারের প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে যারা এই মাধ্যমিকে 90% ওপরে নম্বর পাবে তাদের ব্যক্তিগত টাকা থেকে ফ্রি পড়ানোর ব্যবস্থা তৈরি করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আজ আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা 90% নম্বর পায়, ভ্যান চালিয়ে খায়, তার বাবা পড়তে পারছে না। কিন্তু আজকে তাদের এই ওয়াকফ সম্পত্তি, যদি সে হিন্দু হয় দেওবন্দ সম্পত্তি, যদি সে আদিবাসী হয় বন দপ্তরের সম্পত্তি থেকে তাদেরকে যদি ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়, তাহলে তারা লেডি ডাক্তার হবে, জজ হবে, উকিল হবে, আইপিএস অফিসার হবে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে। আমার দেশের জন্য তারা গর্ব হবে। তাহলে আমার দেশকে বিক্রি করে দেবে এমন কোন সরকারের ক্ষমতা হবে না, ঠিক না বেঠিক? আজ আমার দেশে সবচেয়ে বড় দুঃখের বিষয় আর একটা, যারা দেশের মধ্যে সব থেকে বেশি উন্নতির ভূমিকা রাখে, দেশকে সর্বাধিক দিয়ে আর্থিক বলেন, সুরক্ষা বলেন, সব থেকে বেশি যাদের অবদান আছে, আজকে সেই কৃষক ভাইয়েরা তারা দিল্লির রাজপথে আজ প্রায় 1 মাস হতে চলল তারা এই কঠিন ঠান্ডাতে বসে আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দেশের কেন্দ্র সরকার তাদের সঙ্গে বসার, তাদের সঙ্গে আলোচনা করার, তাদের সঙ্গে কোনো রকম সমঝোতা করার কোনো রকম প্রয়াস দেখাচ্ছে না। আজকে এই জায়গায় আমাদের ভাবতে হবে, আমরা প্রত্যেকেই কম বেশি কৃষকের ছেলে বা নিজেরাও কৃষক রয়েছেন। আগামী দিন যদি এরকম কোনো আইন হয়ে যায়, জমিন আপনার, চাষ করবেন আপনি, ফল ফলাবার জন্য যত রকম মেহনত করবেন আপনি, কিন্তু আপনি পাবেন 2 টাকা আর সেটা পুঁজিপতিরা পাবে 100 টাকা। এই রকম যদি কোনো একটা সিস্টেম হয়ে যায়, তার একই তো কৃষকরা আত্মহত্যা করছে, আগামী দিন আরো বেশি আত্মহত্যা করতে হবে। এই জায়গায় পুরো দেশবাসীর ঐক্যবদ্ধ হয়ে কৃষক বন্ধুদের পাশে দাঁড়িয়ে এই বিল প্রত্যাখ্যানের জন্য আমাদেরকেও আওয়াজ তোলা দরকার আছে না নাই? ইতিপূর্বে আপনাদের ভাঙড়ে একটা র্যালি হয়েছিল, ওই র্যালিতে আসার জন্য টিএমসি সরকারের কিছু কর্মী, কিছু চোর, কিছু বদমাইশরা আমার ওই ছেলেদের ওপরে জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় করেছে। এ থেকে প্রমাণ হয়ে যায়, মুখে শুধু টিএমসি বলে আমরা কৃষকের পক্ষে আছি, এরা আর বিজেপি দুজনেই কৃষকের বিরুদ্ধে। তার প্রমাণটা প্র্যাকটিক্যালে বোঝা গেল না? আমাদেরকে জাগতে হবে, বুঝতে হবে। শুধু মুখে বলে দিল আমরা কৃষকের সাথে আছি, কৃষকের সাথে যখন আছো তাহলে ওই র্যালিতে যখন কৃষকের পক্ষে হচ্ছিল, তাহলে ওই র্যালিতে যারা এসেছিল তাদের উপরে টর্চার করা হলো কেন? তাদেরকে হুমকি দেওয়া হলো কেন? তাদেরকে ভয় দেখানো হলো কেন? তাহলে আমরা বুঝতে বাকি রয়েছে ভাই, কি গো সারাদিন বুঝতে বাকি আছে? তাহলে আজকে আমাদের ঘরে 73 বছর ধরে কংগ্রেসও অনেক আশা দিয়েছে, যতটা আশা দিয়েছে তার 1% কাজ হয়েছে কি সেটা আপনারা জানেন। 34 বছর বামপন্থ আশা দিয়েছে,
কত পার্সেন্ট হয়েছে আপনারা ভালো জানেন। কিন্তু এই ক্ষতিটা বিগত দিন এত বড় ক্ষতি করেনি, যে ক্ষতিটা হলো আগামী দিন আমাদের একেবারে সামনে বিজেপির মতো কমনাল শক্তিকে এনে হাজির করে দেয়নি। কি গো, ঠিক না বেটি? আজকে বড় আদর করে ঘুমটা দিয়ে ইফতার মাহফিলে গিয়ে মাথায় টুপি দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলে আজকে আমাদেরকে বড় দরদ দেখিয়ে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যে এই জায়গায় আমরা বাধ্য হয়ে প্রত্যেককেই বলতে লাগছে যে বিজেপি চলে আসবে। বলতে হচ্ছে না, হয়নি, এটা করা হয়েছে প্ল্যান করে। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, গোলামির জিন্দেগি পছন্দ করেন না বীরের মতো লড়াই করে মরতে রাজি আছেন? হাত তুলে দেখান। আপনারা বীরের মতো লড়তে রাজি আছেন? লড়তে রাজি আছেন? তাহলে কেউ আমাদেরকে বিজেপির ভয় দেখাবে, বিজেপির জুজু দেখাবে, ওটা আমরা মানতে রাজি নয়। খুব ভালো করে বিভিন্ন জায়গায় বলে থাকি। আজ আপনাদের কাছে আর একটা কথা বলছি। ছোটবেলায়, অসুবিধা হচ্ছে না তো? ছোটবেলায় আমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে না শুয়ে যদি বাইরে যেতে চাইতাম বা মায়ের কোল থেকে যখন নামতে চাইতাম, মা তখন কি বলতো? বাইরে যেও না, ছেলে ধরা আছে বা হুমবুড়ির মা আছে। বলতো না? বলতো না? কেন ভয় দেখাতো ভাই? যাতে করে আমার কোলে থাকে, নেবে না যায়। ঠিক না বেটি? তা আজকে আমাদের ঘরেও কারো কোল থেকে যেন নেবে না যায়, তিনি কিন্তু আমাদের ঘরে হুমবুড়ির মা দেখাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তবে তবে তিনি যে কোলটা করেছে, ওই কোলটা কিন্তু মায়ের কোল নয়, ওই কোলটা ধোঁকা প্রতারণার কোল ছিল। অস্বীকার করতে পারবে? ফুরফুরা শিল্পে রেল হয়েছে, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, 15% সংরক্ষণ হয়েছে, বলেন মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, ওয়াকাফ স্কিমের 15 উদ্যান হয়েছে। উপরন্তে একটা সব থেকে বড় জিনিস পেয়েছি, কি? হিন্দু মুসলমানের ডিভাইড হয়ে গেছে। তবে আমি আব্বাস সিদ্দিকী জুটতে চাইছি, তাই তো আমার তাপস দাকেও ধরে এনেছি। কোথায় গেলেন? কি জুড়বে না সরে যাবে? সব সময় ছিলাম, আছে কি? হ্যাঁ, বসে ধরে এনেছি, আরো অনেকেই আছে। কথা বুঝে আসছে না? নাই তো ভাইয়েরা আমার, আমি এদেরকে বলি একটা লম্বা ছাই দিয়ে, এই যে মুখে রোদ লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তাহলে কি দেখাচ্ছে আমাদের ঘরে? সবাই বলেন ভালোবাসেন তো নাকি? এত কষ্ট করে বসে আছেন, একটু সারা দেন। কি দেখাচ্ছে? হুমবুড়ির মা। তারপরেও যখন ছেলে নাপতে যায় তখন কি বলে? এই কেউ একটা আইতো, কেউ একটা আইতো, অন্যজন কাপড় মুড়ি দিয়ে ঢেকে বা কম্বল মুড়ি দিয়ে বা থলে মুড়ি দিয়ে, সে বলে অমনি বাচ্চাটা ভয়ে চেঁচামেচি করে এই কোলে লাফ মেরে উঠে পড়ে। তখন বলে যা নাও না, না বলে না নাবুনিয়া। কথা বুঝছেন না? তাই বড় প্ল্যান করে পঞ্চায়েত ভোটে বিরোধী সৈন্যর নামে বাম কংগ্রেসকে পিটিয়ে বিজেপিকে নমিনেশন জমা দিতে দিয়েছে, বাধা দেয়নি। হুমবুড়ির বাপ বিজেপিকে এনেছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এটা হলো আমার টিএমসি পার্টির হুমবুড়ির মা হলো বিজেপি। এরপরও আমরা যখন কোনো কথা শুনছি না, নেবে যাচ্ছি, তখনই শুভেন্দুর মতো কাউকে ডেকে বলছে দল থেকে বেরিয়ে গিয়ে হু করে আওয়াজ দিত। কথা বুঝছেন না? সব সাজানো না তো, ইরাই পাঠাচ্ছে। আবার যখন হই হই হচ্ছে, চলে যাচ্ছে, তখন বলছে এই কাউকে একটা আবার পাঠিয়ে দেওয়ার দিকে। তা কাউকে একটা পাঠিয়েছে, যাকে পাঠিয়েছে আর শুভেন্দুর সঙ্গে মিলিয়ে দেখেন তো, শুভেন্দু লাখ লাখকে নিয়ে গেছে, আর যে এসেছে সে কটা কিনেছে? হ্যাঁ, এই কথা মাথায় ঢুকছে ভাই?
আর এই হুম্বুড়ির মায়ের ভয় খাবেন নাকি? আমরা বড় হয়ে গেছি, কেউ এখন হুম্বুড়ির মা বলতে এলে বাঘের থাবা খাবে। এই ঠিক না বেড়ি? 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে রাজি আছি, ঠিক না বেঠি? কারো দয়াতে, কারো ভিক্ষাতে আমরা বাঁচতে রাজি নই। যিনি হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সেই মহান স্রষ্টার দয়াতে বেঁচে আছি। আগামী দিন তিনার দয়াতেও বেঁচে থাকবো, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, খাল কেটে দিয়েছে, খাল কেটে দিয়ে কুমির এনেছে, খাল কেটে দিয়েছে, বাঁধ ভেঙে দিয়েছে, হু করে পানি ঢুকে গেছে। শুনছেন তো নাকি? তোর বাবু, তোরাই যদি লোক দেখার সব করিস তাহলে আমায় দেখবে কে? ভাইজানকে দেখতে খারাপ লাগছে? হুজুর মানুষ, এসব কথা বলছি খারাপ লাগছে? এই যুবকরা বলো, হুজুর মানুষ বলছি খারাপ লাগছে? তোদেরই মতো যদি একজন কেউ তোদের ঘরে শিক্ষা দেয়, তার কি হাইসিয়াত আছে তোকে শিক্ষা দেবে? ঠিক না বেটি? তোদেরই মতো একটা লোক যদি তোদেরকে শিক্ষা দেয়, তার কি আওকাশ তোকে শিক্ষা দেবে? তোমাদেরকে শিক্ষা দিবার জন্যই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা এসেছে তোমাদেরকে শিক্ষা দেবে বলে, ঠিক না বেটি? তো আমি যেটা বলছিলাম, খাল কেটে দিয়ে পানি দিয়ে ঢুকিয়ে দিয়েছে, পানি হু করে চলে এসেছে। এখন আমাদের দায়িত্ব কি? আগে তাড়াতাড়ি নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা বাপ, নিজের ঝাড় বাড়ি, জিনিসপত্র যা আছে, জীবজন্তু, পশু পাখি নিয়ে প্রথমে একটা উঁচু জায়গায় যে স্থান লিয়া, ঠিক না বেটি? একটা উঁচু জায়গায় ঠেক লিয়া, স্থান লিয়া, নিয়ে সেখানে সবাইকে নিরাপদে রেখে জমিন ঠিক হয়ে যাওয়ার পরে ভালো তারে রেডি হয়ে এবারে বাঁধ বাঁধবো যাতে পানি শুকিয়ে চলে যায়, ঠিক না বেটি? আগে ঢুকে তো গেছে বিজেপি, বিজেপিকে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব কে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। বিশ্বাস করেছিলাম, বিশ্বাসঘাতকতা হয়েছে। এই মুহূর্তে আমাদের দায়িত্ব 70, 80, 50, 100 যাই হোক না কেন, একটা শক্ত উঁচু স্থান তৈরি করা, নিজেদের জায়গাটা তৈরি করে নেবার পরে নিজেদের মা, বেটি, স্ত্রী, আনল আপনজনকে সেই জায়গায় নিরাপদে রেখে তারপরে লড়াই হবে, বাঁধ বাঁধা আর পানিকে শুকিয়ে দেওয়া, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাথীরা আমার, প্রিয় দেশবাসীরা আমার, আজকে এনআরসির মতো, এনপিআরের মতো, সিএবির মতো এই যে কালা কানুন তৈরি হতে লেগেছে, এই আইন যদি হয়ে যায়, মনে রেখে দেবেন, লাগু যদি করতে পারে, কম করে 6 কোটি বাঙালি মানুষ বিপদে পড়বে। পশ্চিম বাংলাতে 3.25 কোটি কি 3 কোটি মুসলমান আছে কম বেশি, তাহলে বাকি 3 কোটি তারা তো মুসলমান নয়, তাহলে তারা কারা? আমি এই মঞ্চ থেকে সজাগ করে দিচ্ছি, একজন দেশবাসী হিসাবে, বাংলা ভাষাভাষী হিসাবে, হিন্দু গরিব ভাই বোনেদেরকে, মধ্য আদিবাসী দলিত গরিব ভাই বোনেদেরকে মনে রেখে দেবে, গরিবদের জন্যই বিপদের ঘন্টা বেজেছে। যদি মুসলমান বড় লোক হয়, তাকে এনআরসির ভয় খাবার কিছু নেই। ধনী লোক যদি হিন্দু হয়, তারও ভয় খাবার কিছু নেই। আদিবাসী দলিত যদি হিন্দু ধনী লোক হয়, তাদেরও ভয় খাবার কিছু নেই। গরিব মুসলমানের জন্য বিপদ, গরিব হিন্দুর জন্য বিপদ, গরিব দলিতের জন্য বিপদ,
গরিব আদিবাসীর জন্য বিপদ। এটা গরিবদেরকে মারার কল, কীতদাস বানাবার কল। আজকে জানতে চাই এখানে যতজন বসে আছেন আপনারা গরিব না ধনী? যারা গরিব আছে হাত তুলে দেখান। আমি আপনাদের সাথে আছি, আমিও গরিব। তাহলে আজ এই আইন তৈরি হয়েছে আপনাদেরকে মারার জন্য। যারা চেয়ারে বসে আছে 10,000 কোটির মালিক, 20,000 কোটির মালিক, তাদের কাগজ লাগে না, তাদের 2000-এর নোটটাই তাদেরকে ভারতে রেখে দেবে, তাদের 500 টাকার নোটই তাদেরকে ভারতে রেখে দেবে। এই জায়গায় কারো চক্রান্তে পা না দিয়ে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা নিজেরা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করব, নিজেরা রাজ ক্ষমতা তৈরি করব, নিজেরা একে অপরে হাতে হাত দিয়ে শপথ করব আমাদের একজনকে তাহলে পুরো কোটি কোটি গরিব আমরা এক জায়গায় হওয়ার রাজি আছে। হাত তুলে বলেন রাজি আছেন? অঙ্গীকারবদ্ধ হচ্ছেন আপনারা? একটা গরিবের কিছু হলে সাথ দেবেন, মুসলমান দেখবেন না, হিন্দু দলিত আদিবাসী জাত দেখবেন না। আপনি মানুষ, সে মানুষ, আপনাকে যিনি সৃষ্টি করেছে তিনাকেও সৃষ্টি করেছে। এই জালিম পুঁজিপতিদের দালালদের পিছনে একসাথে লড়াই করে গরিবদের বাঁচার দরকার আছে, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, নিশ্চয়ই আপনারা শুনেছিলেন ডিসেম্বর মাসের 17 তারিখে রাত 2টো কম বেশি আমার বাড়ি হাজার হাজার পুলিশ গিয়েছিল। মনে আছে তো আপনাদের? শুনেছিলেন না শোনেননি? কেন পুলিশ গিয়েছিল জানেন? 3টে কথা বলার দরুন। সেই 3টে কথা আপনাদেরকে আবার একবার শোনাবো। শুনতে চান? হাত তুলে বলো। শুনতে চান? সেই দূরের ভাইগুলো শুনতে চান? শোনেন ভাই, সত্য মিথ্যা জানতে হবে, কে আপন কে পর আর কে নাটক করছে বুঝতে হবে। কথা বুঝে আসছে? আমি যখন CAA আইন হলো, শুনুন আমার মতুয়া ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে এসেছে, তিনারা পশ্চিম বাংলা ভারতের নাগরিক পাক, এটা আপনারা চান না? চান না? হাত তুলে বলুন, চান না? চান না? হ্যাঁ, আমিও চাই। তবে কোনো শর্ত সাপেক্ষ নয়, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। কোনো শর্তে নয়, শুনছেন? নিঃশর্তে নাগরিক দিতে হবে। কবে এসেছে, কোথায় জন্ম হয়েছে, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, গোষ্ঠীর ঠ্যাং অত জানা যাবে না। আছি, নাগরিকত্ব দাও, সিল করে দাও, 2020 পরে আর কেউ এলে পাবে না, মিটে যাবে। ঠিক না বেটি? আজ তারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে, স্ত্রীগুলোকে নিয়ে কোথায় যাবে? আমার দেশ কি কুঞ্জুস? আমার দেশ কি গরিব দেশ? আমার দেশ ক্ষমতা রাখে অর্ধেক পৃথিবীকে খাওয়াবার। আমি গরিবই তো, আমি ভারতীয়। আমার দেশের এত অর্থ আছে না, এদেশকে 200 বছর ধরে ব্রিটিশ লোটে, নিশ্চয়ই রস ছিল বলে তো তাই চুষেছে। হ্যাঁ, ঠিক না বেটি? আজ কেউ আবার চুষবে, লুটবে, দেশবাসীকে মেনে নেওয়া যাবে না। জীবন দিয়ে হলো মাতৃভূমির রক্ষাতে লড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই কাজ করাটা নবীর গোলামদের জন্য খুশির সংবাদ। মুস্তফা জানে রহমত, আমাদের নেতা, মনুষ্য জাতির মুক্তিদাতা হযরত কবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাতৃভূমির প্রেম শিখিয়েছে। তিনি নিজের দেশ মক্কাকে ভালোবেসেছে। তিনি মক্কাকে দুর্নীতি মুক্ত করেছে, তিনি মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, তিনি মক্কাকে নিরাপদের শহর বানিয়েছে। আমরা সেই নবীর গোলাম। আমার বাংলাকে নিরাপদের বাংলা, আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত মাতৃভূমি, আমার বাংলা দুর্নীতি মুক্ত করা দরকার আছে না নাই? এর জন্যে আমাদের যদি লড়াইয়ে জীবন যায়, আমরা মহান প্রভুর খুশিতে খুশি মনে জীবন দিতে পিছপা হব না, ঠিক না বেঠি? তৈরি আছেন তো নাকি? তৈরি আছেন তো নাকি? আগামী দিন আপনাদের ঘরে যদি বোম দেখিয়ে, বন্দুক দেখিয়ে বলে ঘর থেকে বেরোবি না, আপনারা ঘরে রয়ে যাবেন তো নাকি? যদি ঘরে রয়ে যান, মনে যাবেন
আপনার ঘরেতেই এসে আগামী দিন আজ যে ঘরে ঢুকাচ্ছে আপনার চোখের সামনে আগামী দিন আপনার স্ত্রী ধর্ষণ হবে, আপনার বেটির ধর্ষণ হবে, আপনি তখন কিছু করতে পারবেন না। কেন? যারা জালিম হয় তারা ততক্ষণ পর্যন্ত জুলুম করে যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভয় করি। একবার যদি দলবদ্ধ হয়ে বলতে পারি ধরতে বাটাকে, আর দেখবেন জুলুম করবে না। কথা বুঝে আসছে? একটাবার যদি বলতে পারি, কথা বুঝে আসছে? জুলুম বন্ধ করতে হবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে, কোনো শর্ত ছাড়া নাগরিকত্ব আমার মতুয়া ভাইদেরকে যারা এসেছে দাও। আরে মুসলমানরা নাগরিকত্ব আছে, ছিল, থাকবে। এ দেশ আমাদের বাপের দেশ, ঠিক না বেঠিক? সর্বপ্রথম এদেশে মনুষ্য জাতির প্রথম পিতা আদম সাফিউল্লাহ এদেশে এসেছিল। অতএব হিন্দু দলিত আদিবাসী সবার প্রথম পিতা যিনি, তিনি আমাদেরও পিতা, তিনি এদেশে এসেছিলেন। অতএব কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না। আমরা সবাই এতদিন মিলেমিশে ছিলাম, আমরা সবাই এতদিন সুখে শান্তিতে খেয়েছি, আমরা সবাই এতদিন একে অপরের সাথে মিশেছি। আমি আমার পড়ার লাইফে যত গায়ের মুসলিম হিন্দু ভাই আমার বন্ধুত্ব ছিল। আচ্ছা, আজান হচ্ছে, বসবে, আজানটা হয়ে যায়। ভাইয়েরা বসেন, আজান হয়ে গেছে, বসে। আপনারা দাঁড়িয়ে থাকতে চাইছেন, বসেন। দেখেন ভাই, সময় কিন্তু হু করে চলে যাচ্ছে। আর মনে রাখবেন, একভাবে ডেলি 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে রোজ কথা বলছি, একভাবে। এটা মনে রাখবেন, এটা আল্লাহ পাকের খাস দয়া ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেঠিক? আপনারা বসতে হবে, বসেন। ভাইরা আমার, আমি বিদায় নেব। তার আগে যে কথা বলছিলাম, এনআরসির ব্যাপারটা একটু শোনা দরকার আছে না নাই? আর আমার বাড়িতে কেন পুলিশটা পাঠালো ওটা একটু শুনবেন না? যে আমি কি অন্যায় করেছি, আমি কাউকে মার্ডার করেছি নাকি, আমি চুরি